নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন এডওয়ার্ড ডি হচের লেখা দ্য প্রবলেম অব দ্য ক্রিসমাস টিপল। গল্পটি ডক্টর হথন সিরিজের অন্তর্ভুক্ত। গোয়েন্দা গল্প যারা পছন্দ করে তাদের এই গল্পটি বেশ ভালোই লাগবে। বেশ সুন্দর একটা রহস্য রয়েছে গল্পটিতে। শুনতে থাকুন আজকের গল্প, এডওয়ার্ড ডি হচের লেখা কাহিনী দ্য প্রবলেম অব দ্য ক্রিসমাস টিপল। ছোট্ট টমি বেলমন্টের অপহরণ এবং নিরাপদে ফিরে আসার পর নর্থমন্টে শরৎকালটা বেশ শান্তই ছিল। বস্তুত শহরের সবচেয়ে উত্তেজনার খবর ছিল যে মিডল ক্রিকের এক ফোর্ড ডিলার শীঘ্রই শুধু কালো রঙের নয় বরং গাঢ় সবুজ এবং মেরুন রঙের গাড়িও বিক্রি করবে। জানেন ডক্টর স্যাম, শীঘ্রই এই এলাকায় রঙিন গাড়ির মালিক শুধু আপনি একাই থাকবেন না। আমার নার্স এপ্রিল ঠাট্টা করে বলল, গাঢ় সবুজ আর মেরুন ঠিক হলুদের মতো নয়। আমি হেসে উত্তর দিলাম, আমার উজ্জ্বল হলুদ রঙের 1921 সালের পিয়ার্স অ্যারো রানাবাউট গাড়িটা নিয়ে ও আমাকে খ্যাপাতে ভালোবাসত। নর্থমন্ডে আমার প্রথম শীতে আমি গাড়িটা তুলে রেখে যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করতাম, কিন্তু এখন যতক্ষণ রাস্তা পরিষ্কার আমি তার বদলে গাড়িই চালাই। সেদিন ক্রিসমাসের 2 সপ্তাহ আগে এপ্রিল আর আমি শহরের উপকণ্ঠে একটা ছোট জিপসি শিবিরের দিকে যাচ্ছিলাম। নিউ ইংল্যান্ডের কনকনে ঠান্ডা তখনও জাঁকিয়ে বসেনি, তাই আবহাওয়াটা সেপ্টেম্বরের এক ঝরঝরে বিকেলের মতো লাগছিল। জিপসি শিবিরটার গল্প ছিল আলাদা। সেখানে হাসি খুশির তেমন কিছুই ছিল না। তারা মাসখানেক আগে 6টা ঘোড়ায় টানা ওয়াগন নিয়ে এসে পুরনো হাস্কিন্স খামারের কিছু অব্যবহৃত জমিতে তাঁবু খাটিয়েছিল। 70 বছর বয়সী বিধবা মিনি হাস্কিন্স তাদের থাকতে দিয়েছিলেন, কিন্তু শেরিফ লেন্স সহ শহরের বেশিরভাগ লোকই এতে খুশি ছিল না। জিপসিরা যখনই জিনিসপত্র কিনতে শহরে আসতো তাদের সাথে শীতল আচরণ করা হতো। আমি এর আগে একবার একটা অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য শিবিরে গিয়েছিলাম এবং ঠিক করেছিলাম যে আবার ওর খোঁজ নেওয়ার সময় হয়েছে। আমি জানতাম যে আমি সম্ভবত কোনো পারিশ্রমিক পাবো না, কিন্তু আমার মনে হয়েছিল যে এই কাজটা আমার করা উচিত। ওই দেখুন ডক্টর স্যাম। আমরা শিবিরের কাছে পৌঁছাতেই এপ্রিল আঙুল দেখিয়ে বলল, ওটা তো পার্সন উইগারের গাড়ি, তাই না? তাই তো মনে হচ্ছে, আমি বললাম। পার্সন উইগারকে ওখানে দেখে আমি অবাক হইনি। গত বসন্তে ফার্স্ট নিউ ইংল্যান্ড চার্চের দায়িত্ব নিতে শহরে আসার পর থেকেই তাকে নিয়ে বেশ বিতর্ক ছিল। তিনি একটা পুরনো ব্যাপটিস্ট গির্জা পুনরায় খোলেন এবং সেখানে নিয়মিত প্রার্থনা সভার আয়োজন করতেন। তাকে একজন দয়ালু মানুষ বলেই মনে হতো, যিনি সহজ সমাধান পছন্দ করতেন। কিন্তু সেই কারণেই কিছু লোক তাকে অপছন্দ করত। আসলে নিউ ইংল্যান্ডের বাসিন্দারা দেখতে যতটা সাদা সিধে ততটা নয়। আমরা গাড়ি থামালে পার্সন আমাদের অভিবাদন জানালেন। তিনি জিপসিদের একটা ওয়াগনের কাছে দাঁড়িয়ে দুটো কালো চুলের বাচ্চার সঙ্গে কথা বলছিলেন। তাই এদিকে কি মনে করে? গতবার একটা অসুস্থ ছেলের চিকিৎসা করেছিলাম, ওরই খোঁজ নিতে এসেছি। আমি গাড়ি থেকে আমার ব্যাগটা নিয়ে এগিয়ে গেলাম। বাচ্চাদের ভিড়ে আমি ছেলেটি অর্থাৎ টেনেকে দেখতে পেলাম। কিরে টেনে, এখন কেমন আছিস? 11-12 বছর বয়সী টেনে আমার মতো অজিপসিদের সামনে বেশ লাজুক। ভালো আছি, ও চাপা স্বরে বলল। এই ছেলেটাই কি অসুস্থ ছিল? পার্সন উইগার জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। ওর গলায় সংক্রমণ হয়েছিল, কিন্তু এখন ভালো মনে হচ্ছে। ঠিক তখনই ওয়াগনের পিছন থেকে টেনের বাবা বেরিয়ে এলেন। তিনি একজন গম্ভীর চেহারার মানুষ, কালো চুল, কালো গোঁফ আর কানে ছোট সোনার দুল। তার শক্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল, যদিও হাতের পুরনো এক আঘাতের কারণে তার ডান হাতটা ছিল দুর্বল। এর বিপরীতে পার্সন উইগারকে বেশ দুর্বল দেখাচ্ছিল। তিনি উচ্চতা এবং বয়সে টেনের বাবার সমান হলেও তার চুল পাতলা হয়ে আসছিল। চোখে ছিল মোটা ফ্রেমের চশমা আর তার হাবভাব ছিল শান্ত এবং পণ্ডিত সুলভ। দুজন মানুষ একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিলেন। আপনি আবার এসেছেন ডাক্তার? টেনের বাবা জিজ্ঞেস করলেন। হ্যাঁ কারাঞ্জা, আমি আবার এসেছি। কারাঞ্জা মাথা নেড়ে এপ্রিলের দিকে তাকায়। ইনি কি আপনার স্ত্রী? না, ও আমার নার্স। এপ্রিল, এর নাম কারাঞ্জা লোয়ারা। ইনি এই জিপসি দলের নেতা। এপ্রিল বড় বড় চোখে এগিয়ে এসে তার সাথে হাত মেলায়। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমি এদের শীতকালের জন্য প্রস্তুত হতে সাহায্য করার চেষ্টা করছি। পার্সন উইগার বললেন, এই ওয়াগনগুলো 20 জন লোকের জন্য যথেষ্ট নয়, আর দুটো তাঁবু কোনো কাজে আসবে না। আমরা এর আগেও শীতকাল পার করেছি। কারাঞ্জা উত্তর দিল। ও ভালো ইংরেজি বলতো, কিন্তু ওর উচ্চারণে এমন একটা টান ছিল যা আমি ঠিক ধরতে পারছিলাম না।
আমি অনুমান করলাম যে টানটা পূর্ব ইউরোপের কোনো জায়গার, কিন্তু নিউ ইংল্যান্ডের শীত নয়, বললেন পার্সন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, বেশিরভাগ জিপসি দক্ষিণ দিক থেকে আসে। আমার ভ্রমণের সময় ওদের সাথে দেখা হয়েছে। শত শত বছর আগে স্পেন জিপসিদের লাতিন আমেরিকায় নির্বাসিত করেছিল, এবং তারপর থেকে ওরা ধীরে ধীরে উত্তরের দিকে চলে আসছে। এটা কি সত্যি? আমি কারাঞ্জাকে জিজ্ঞেস করলাম, আপনারা কি লাতিন আমেরিকা থেকে এসেছেন? অনেক অনেক দিন আগে। সে বলল। আমি আমার গাড়ির দিকে ফিরে তাকালাম এবং দেখলাম একজন লম্বা ঝকঝকে স্কার্ট পরা এবং খালি পায়ে দাঁড়িয়ে থাকা জিপসি মহিলা খুব মনোযোগ দিয়ে গাড়িটা দেখছে। আমার মনে পড়ল গতবার আসার সময়ও ওকে দেখেছিলাম এবং অনুমান করলাম যে সে হয়তো কারাঞ্জার স্ত্রী। উনি কি আপনার পরিবারের কেউ? আমি জিজ্ঞেস করলাম। ভোলগা, এদিকে এসো। কারাঞ্জা ডাকলো। মহিলাটি হেঁটে এগিয়ে আসে। আমি প্রথমে যা ভেবেছিলাম তার চেয়ে ওর বয়স কম, সম্ভবত 20 কোঠায়। ওর গালের হাড় উঁচু ছিল আর চোখগুলো সামান্য টানা টানা, যা মিশ্র ঐতিহ্যের ইঙ্গিত দিচ্ছিল। আমি এপ্রিলের সাথে ওর পরিচয় করিয়ে দিলাম, আর ওরা দুজনে একসাথে অন্য ওয়াগনগুলো দেখতে চলে গেল। ও আমার স্ত্রী। কারাঞ্জা বলল। টেনের মা? হ্যাঁ। ওকে তো খুব কম বয়সী দেখাচ্ছে। জিপসি মেয়েরা কম বয়সে বিয়ে করে, এটাই আমাদের প্রথা। আপনার কখনো একটা জিপসি বিয়ে দেখা উচিত। বর জোর করে কনেকে তুলে নিয়ে যায়। এটা আপনাদের খ্রিস্টান বিয়ের থেকে একদম আলাদা। তা তো বটেই, পার্সন উইগার মৃদু হেসে বললেন। কিন্তু আপনারা যদি আমার গির্জায় আসেন তাহলে আমিও জিপসি বিয়েতে আসব। কারাঞ্জা মাথা নাড়ল। আপনাদের শহরের লোকেরা আমাদের পছন্দ করে না। ওরা যদি আপনাদের গির্জায় দেখে তাহলে হয়তো আরো বেশি পছন্দ করবে, পার্সন বললেন। কারাঞ্জা কাঁধ ঝাঁকায়। আমাদের কোনো ধর্ম নেই, আমরা নির্দ্বিধায় আপনাদের গির্জায় যেতে পারি। তাহলে ক্রিসমাসের দিন আসুন। আর মাত্র 2 সপ্তাহ বাকি। লোকেরা একবার আপনাদের দেখলেও আপনাদের সাথে পরিচয় হলে তারা হয়তো আপনাদের শীতটা কাটানোর জন্য একটা শস্যাগারও উপহার দিতে পারে। একটা শস্যাগার কি সত্যিই আমাদের তাঁবুর চেয়ে বেশি গরম হবে? আমার সন্দেহ আছে। তবুও আসুন, পার্সন জোর দেয়। ভালোই হবে। কারাঞ্জা মাথা নাড়ল। আমি আমার লোকেদের সাথে কথা বলবো। আমার মনে হয় আপনারা আমাদের ওখানে দেখতে পাবেন। পার্সন উইগার আমাকে গাড়ির দিকে এগিয়ে দেওয়ার সময় বললে, আমার মনে হয় ক্রিসমাসের দিনে ওদের গির্জায় আসাটা শহরের লোকেদের ওদের অন্যভাবে দেখতে সাহায্য করবে। ক্রিসমাসের দিনে কেউ একজন সহ খ্রিস্টানকে ঘৃণা করতে পারে না। কিছু লোক ওদের ভিখারি আর চোর বলে ডাকে। আমি বললাম, আর ওরা মনে করে যে মহিলারা শুধু ভাগ্য গণনা করার কাজেই লাগে। ওরাও আমাদের মতোই মানুষ। পার্সন আমাকে মনে করিয়ে দিলেন। আমি একমত, কিন্তু আরও কয়েকশো লোককে বোঝানো সহজ হবে না। তাকে আমার এটা মনে করিয়ে দেওয়ার দরকার ছিল না যে শহরে তিনিও খুব একটা জনপ্রিয় নন। এপ্রিল ওয়াগনগুলো থেকে ঘুরে ফিরে এলো, আর আমরা গাড়ি ছাড়ার আগে পার্সনকে হাত নেড়ে বিদায় জানালাম। উনি সত্যিই ওদের সাহায্য করার চেষ্টা করছেন, বলল এপ্রিল। ভোলগাও তাকে খুব পছন্দ করে। ভোলগা হলো কারাঞ্জার স্ত্রী, আমি বললাম। ওর নিশ্চয়ই কম বয়সে বিয়ে হয়েছে। আমি ওর ছেলের চিকিৎসা করেছি, অথচ বুঝতেই পারিনি যে ও তার মা। জানেন, ওয়াগনগুলোর একটার মধ্যে একজন বুড়ি ছিল যে ভাগ্য গণনা করে। সে কি তোমার ভাগ্য বলেছে? এপ্রিল মাথা নাড়ে। সে বলেছে আমার নাকি শীঘ্রই বিয়ে হবে। তোমার জন্য তো ভালোই হলো, আমি ঠাট্টা করে বললাম। এপ্রিলের বয়স ছিল 30-এর মাঝামাঝি। আমার সে বড়, আর শহরের সবচেয়ে সুন্দরী মহিলাও সে ছিল না। আমার মনে হলো জিপসি মহিলাটি শুধু ভদ্রতার খাতিরে এরকম বলেছে। বড়দিনের সকালে হালকা তুষারপাত হচ্ছিল। দূর থেকে পার্সন উইগারের গির্জাটাকে একটা বড়দিনের কার্ডের দৃশ্যের মতো লাগছিল। আমি খুব একটা গির্জায় যেতাম না, কিন্তু ঠিক করলাম যে আজ যোগ দেব। পার্সন উইগার ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে আগত লোকজনকে অভ্যর্থনা জানাচ্ছিলেন। আমি তাকে দেখে হাত নাড়ালাম এবং শহরের একটা মুদিখানার দোকানদার ইউস্টেস কেরির সাথে কথা বলার জন্য থামলাম। বড়দিনের শুভেচ্ছা ডক, বলল সে। তোমাকেও শুভেচ্ছা ইউস্টেস। শুনছি জিপসিরা নাকি প্রার্থনা সভায় আসছে। আপনি এ ব্যাপারে কিছু শুনেছেন? না, কিন্তু আজ তো বড়দিন, ওদের গির্জায় আসতে তো কোনো অসুবিধা নেই। ইউস্টেস কেরি নাক সিটকে বলল। আসল সমস্যা তো ওদের এখানে থাকাই। আমার মনে হয় ওরা বুড়িমিনির ওপর জাদু করেছে, যাতে সে ওদের নিজের জমিতে শিবির করতে দেয়। ওই জিপসি মেয়েরা লোককে অভিশাপ দিতে পারে, জানেন তো? আমি কিছু উত্তর দিতে যাচ্ছিলাম,
তখনই গির্জার বাইরে ভিড়ের মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে। একদল ঘোড়ায় টানা একটা উজ্জ্বল রঙে আঁকা জিপসি ওয়াগন রাস্তা দিয়ে আসছিল। মনে হচ্ছে ওরা এসে গেছে। আমি কেরিকে বললাম, এটা স্পষ্ট ছিল যে পার্সন উইগার শুধু এই মুহূর্তটার জন্যই ঠান্ডার মধ্যে অপেক্ষা করছিলেন। তিনি দ্রুত ওয়াগনের দিকে এগিয়ে যান এবং কারাঞ্জা ও অন্যদের উষ্ণভাবে অভ্যর্থনা জানান। পুরো দলটাই এসেছিল, এমনকি বাচ্চারাও। পার্সনের হাতে হাত মেলানোর পর তারা সারিবদ্ধভাবে গির্জায় প্রবেশ করল। ওদের আমার ভালো লাগে না। কেরি বিড়বিড় করে বলল, ওদের দেখতে অদ্ভুত, গা থেকে অদ্ভুত গন্ধ আসে, আর নামগুলো বিদঘুটে। আমি তা মনে করি না ইউস্টেস, আমি উত্তর দিলাম। আমরা জিপসিদের পেছন পেছন গির্জায় ঢুকে সামনের দিকে একটা বেঞ্চিতে বসে পড়ি। আমি এপ্রিলকে খোঁজার উদ্দেশ্যে এদিক ওদিক তাকাই, কিন্তু মনে পড়ল যে সে শহরের অন্য প্রান্তের ক্যাথলিক গির্জায় থাকবে। কয়েক মিনিট পর পার্সন উইগার তার লম্বা কালো আলখাল্লা ও সাদা সার্কুলিস পরে হাতে একটা বাইবেল নিয়ে বেরিয়ে এলেন। তিনি বেদিতে উঠলেন এবং তার ধর্মোপদেশ শুরু করলেন। প্রথমেই আমি আপনাদের প্রত্যেককে বড়দিনের এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমি 1926 সালকে একটা সম্ভাবনাময় বছর হিসেবে দেখছি, আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করার একটা বছর। ধর্মোপদেশ শোনায় আমার তেমন মন ছিল না, তাই আমার মনোযোগ সামনের দিকের দুটো সারিতে বসা জিপসিদের দিকে চলে গেল। ওরা যদি বিরক্ত হয়েও থাকে তবে তা ভালোভাবে লুকিয়েছিল। তাদের পিছনে বসেছিলেন বৃদ্ধা মিনি হাস্কিন্স, যিনি তাদের তার খামারে শিবির করতে দিয়েছিলেন। ওদের কাছাকাছি থাকায় তাকে দেখে খুব একটা খুশি মনে হচ্ছিল না। প্রার্থনা সভা শেষ হলে আমি গির্জার পিছনের দিকে মিনির সাথে দেখা করলাম। হ্যালো ডক্টর স্যাম, বড়দিনের শুভেচ্ছা। তিনি আমাকে অভিবাদন জানালেন। বড়দিনের শুভেচ্ছা। আপনার পা কেমন আছে? একদম ফিট। উনি পায়ে একটা ছোট্ট লাথি দিলেন। সামান্য বাতের ব্যথা আমাকে দমাতে পারবে না। উনি ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, এতগুলো জিপসি এখানে কি করছে ডক? আমার জমিতে ওদের শিবির করতে দেওয়ায় লোকজন এমনিতেই আমার ওপর যথেষ্ট রেগে আছে, এখন আবার ওরা গির্জায়। আজ বড়দিন মিনি, আজকের দিনে সবাইকে স্বাগত জানানো উচিত। কিন্তু আমি আপনাকে বলছি, ওদের আমন্ত্রণ জানানোর জন্য অনেকেই পার্সন উইগারের ওপর বিরক্ত। আমি তো শুধু ইউস্টেস ক্যারির কাছ থেকেই অভিযোগ শুনেছি, আমি বললাম। এবং আরও অনেকে। উনি উত্তর দিলেন। ঠিক সেই মুহূর্তে কেরি গজগজ করতে করতে আমাদের সাথে যোগ দিল। আমি পার্সনের সাথে একবার কথা বলতে যাচ্ছি। একে তো উনি গির্জাটা জিপসি দিয়ে ভর্তি করেছেন, তার উপর আবার ওদের একেবারে সামনের সারিতে বসিয়েছেন। ওরা এখন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। উনি ওদের দৃশ্য দেখানোর জন্য চূড়ার ওপরে নিয়ে গেছেন। আমরা বাইরে বেরিয়ে এসে লম্বা চূড়াটার দিকে তাকাই। কয়েক বছর আগে ব্যাপটিস্টরা তাদের নতুন গির্জায় ঘণ্টাটা নিয়ে যাওয়ার পর থেকে বেলরুমে কোনো ঘণ্টা ছিল না। আমরা যখন দেখছিলাম তখন জিপসিরা তাদের ওয়াগনে ফিরে গিয়েছে। ওরা লিখতে বা পড়তে পারে না, জানেন তো, ওদের কেউই পারে না। কেরি বলল, ওরা হয়তো শেখার সুযোগ পায়নি। আমি বললাম, 10-এর মতো বাচ্চাদের জন্য সামান্য লেখাপড়া অনেক পার্থক্য গড়ে দিতে পারে। যাই হোক, আমি যত তাড়াতাড়ি সম্ভব পার্সনের সাথে কথা বলবই। কেরি তার টুপি ও কোট থেকে বরফ ছাড়তে ছাড়তে গজগজ করে বলল। ততক্ষণে বরফ বেশ জোরে পড়ছিল। মোটা মোটা বরফের কণাগুলো আমার চোখের পাতায় লেগে যাচ্ছিল আর মুখটা ঠান্ডা করে দিচ্ছিল। এবার বাড়ি ফেরার সময় হয়েছে ভেবে আমি কেরিকে বড়দিনের শুভেচ্ছা জানাই এবং ঘূর্ণায়মান তুষারের মধ্যে তার অদৃশ্য হয়ে যাওয়া দেখি। ঠিক তখনই ভোলগা লোয়ারা ওয়াগনে উঠে পড়ে এবং চালক লাগামে টান দেয়। জিপসিরা বেরিয়ে পড়ে। আমি রওনা দিতে যাচ্ছিলাম, কিন্তু পথে শেরিফ লেন্সের সাথে আমার দেখা হয়ে যায়। হ্যালো ডক্টর স্যাম, গির্জা থেকে আসছেন? হ্যাঁ, আজ একটা তুষারময় বড়দিন, তাই না? যেসব বাচ্চাদের নতুন স্ল্যাশ গাড়ি আছে তারা এটা খুব পছন্দ করবে। তিনি বললেন। আপনি কি পার্সন উইগারকে দেখেছেন? উনি ভিতরে আছেন। কেন? একটা অদ্ভুত ব্যাপার, পরে বলছি আপনাকে। কিন্তু তিনি আরও কিছু বলার আগেই পার্সন উইগার গির্জা থেকে বেরিয়ে এলেন। তার পরনে তখনও লম্বা কালো আলখাল্লাটা, কিন্তু তার সাদা সারপ্লিসটা ছিল না। এক মুহূর্তের জন্যে ঝরে পড়া তুষার তার মোটা চশমা থেকে প্রতিফলিত আলোয় ঝলমল করে উঠল। পার্সন উইগার! শেরিফ লেন্স তার দিকে এগিয়ে গিয়ে ডাক দিলেন। পার্সন হঠাৎ ঘুরে তাকিয়ে দরজার চৌকাঠে ধাক্কা খেয়ে ভেতরে ঢুকে গেলেন, যেন তিনি এমন কিছু বা কাউকে দেখেছে যা তাকে ভয় পাইয়ে দিয়েছে।
আমরা গির্জার দরজার কাছে পৌঁছাতে পৌঁছাতে উইকার বেলরুমের সিঁড়ি দিয়ে উপরে অদৃশ্য হয়ে গিয়েছে। উনি কি আমাদের দেখে পালিয়ে গেলেন? লেন্স অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আমি বেলরুমের দরজাটা খোলার চেষ্টা করি, কিন্তু ওটা ভেতর থেকে বন্ধ। ওপারে ওখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। আমি বললাম, এটা আমি দেখছি, দাঁড়ান। লেন্স গর্জন করে উঠলেন। একটা হ্যাঁচকা টানে তিনি তালার চারপাশের পুরনো কাঠ ভেঙে ফেললেন। আরেকটা টানেই দরজাটা হাট করে খুলে যায়। শেরিফ লেন্স পথ দেখিয়ে কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। আমরা উপরে আসছি, পার্সন। তিনি চিৎকার করে বললেন, কিন্তু কোনো উত্তর এলো না। বেলরুমে পৌঁছে আমরা আমাদের উপরের ট্র্যাপ ডোরটা ঠেলে খুলে ফেলি। সেখানে প্রথম দৃশ্যটা দেখা মাত্র থমকে যায়। পার্সন উইগার চিত হয়ে পড়ে আছেন মেঝেতে, আর একটা ছোট্ট জিপসিদের ব্যবহার করা ছুরি বিঁধে রয়েছে বুকে। হে ভগবান! শেরিফ লেন্স দম আটকে বললেন, ওকে খুন করা হয়েছে। আমি খোলা বেলরুমটার চারপাশে ঝট করে তাকাই। খোলা জানলাগুলো দিয়ে পাক খেতে খেতে বরফ ভেতরে ঢুকছিল এবং সেখানে আর কেউ আছে বলে মনে হলো না। কিন্তু তারপরে খোলা ট্র্যাপ ডোরটার পিছনে আমার কিছু একটা চোখে পড়ল। কারাঞ্জা লোয়ারা সেখানে গুটিসুটি মেরে বসে, তার মুখটা ছিল আতঙ্কে ভরা। আমি ওকে খুন করিনি, আপনাদের বিশ্বাস করতে হবে, আমি এটা করিনি, বলল সে। আমার দেখা সবচেয়ে অদ্ভুত লকড্রুম রহস্য ছিল এটা। কিন্তু বেলরুমটা ঠিক একটা ঘর ছিল না, এর চারদিকে ছিল খোলা। তবুও যখন স্পষ্ট সন্দেহভাজন ব্যক্তিটি অস্ত্র আর লাশ নিয়ে ওখানেই বসে আছে, তখন এটা কিভাবে একটা রহস্য হতে পারে? তবুও বিষয়গুলো মিলছিল না। ব্যাপারটা ব্যাখ্যা করার জন্যে আমি আপনাদের বেলরুমটা সম্পর্কে কিছু বলি। ওখানে আমি এই প্রথমবার উঠেছিলাম এবং কিছু খুঁটিনাটি বিষয় নিচ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। বড় ঘন্টাটা সেখানে ছিল না, কিন্তু যে কাঠের কাঠামো থেকে ওটা ঝুলত সেটা তখনও ছিল। মেঝেতে প্রায় 4 ইঞ্চি চওড়া একটা গোল গর্তও ছিল, যেখান দিয়ে ঘন্টা বাজানোর দড়িটা ঝোলানো থাকতো। যেটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছিল তা হলো 4টে খোলা জানলাকেই ঢেকে রাখা পাতলা তারের জাল দিয়ে। ওটা দেখতে মুরগির খাঁচার জালের মতো মনে হচ্ছিল, যার তারগুলোর মধ্যে ছোট ছোট ফাঁক। পার্সন চাননি পাখিরা এখানে বাসা বাঁধুক। আমার হতভম্ব মুখ দেখে শেরিফ লেন্স ব্যাখ্যা করলেন, রাস্তা থেকে তো এটা দেখাই যায় না। আমি বললাম, পার্সনের দেহটা সরিয়ে নেওয়া হয় এবং গ্রেফতার করা হয় কারাঞ্জাকে। তা সত্ত্বেও আমরা কিছুক্ষণ ওখানেই থাকি। নিচে তখন মানুষের ভিড় বেড়ে চলেছে। খবর বেশ তাড়াতাড়ি ছড়ায়। লেন্স বললে, কত লোক দেখুন। তার প্রার্থনা সবার চেয়েও বেশি। আমি বিড়বিড় করে বললাম, এটা থেকেই লোকজনদের সম্পর্কে কিছু বোঝা যায়। আপনার কি মনে হয় জিপসিটাই এটা করেছে? আর কেই বা হতে পারে? উইগারের সাথে এখানে সেই একমাত্র ছিল। কিন্তু সে তাকে খুন করবে কেন? পার্সন তো তাদের বন্ধু ছিলেন। লেন্স মাথা চুলকাতে চুলকাতে বললে, ঠিক তখনই উইস্টেজ কেরি ট্র্যাপ ডোর দিয়ে উপরে উঠে আসে। আমি এইমাত্র পার্সনের ব্যাপারে শুনলাম, কি হয়েছিল? লেন্স ব্যাখ্যা করলেন, ওরা সবাই নিচে চলে যাওয়ার পর কারাঞ্জা নিশ্চয়ই পেছনে থেকে গিয়ে লুকিয়েছিল কোথাও। পার্সন দরজা পর্যন্ত নিচে গিয়েছিলেন, তারপর দৌড়ে আবার ওপরে চলে আসেন। ডক্টর আর আমি এখানে পৌঁছানোর আগেই উনি মারা যান। ছোরাটা ওর বুকে গাঁথা ছিল। এখানে আর কেউ ছিল না? কেরি জিজ্ঞেস করল। কেউ না। কেরি বেলরুমের পশ্চিম দিয়ে হেঁটে যায়, যেখানে মেঝেটা বরফে ঢাকা। এখানে পায়ের ছাপ আছে। সে দেখিয়ে বলল, উনি এখানে অনেক জিপসিদের নিয়ে এসেছিলেন। পায়ের ছাপের বিশেষ কোনো মানে নেই। লেন্স বললে, সে যখন ট্র্যাপ ডোরটার দিকে ফিরে যাচ্ছিল, আমার হঠাৎ একটা কথা মনে পড়ে যায়। শেরিফ, আপনি বলেছিলেন উইগারকে দেখে মনে হচ্ছিল উনি আপনার থেকে পালাচ্ছিলেন। আপনি ওর সাথে কি নিয়ে কথা বলতে চেয়েছিলেন? লেন্স কাঁধ ঝাঁকালে। উনি যেহেতু মারাই গেছেন, তাই ওসব এখন আর কোনো ব্যাপার না। উনি সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। পরদিন সকালে আমি চিঠি বা কোনো খবর আছে কিনা দেখতে আমার অফিসে যাই। অবাক হয়ে দেখলাম এপ্রিল অপেক্ষা করছিল সেখানে আমার জন্যে। ডক্টর স্যাম, ভোলগা লোয়ারা এখানে এসেছেন। উনি আজ খুব ভোরে এসেছেন এখানে। শামিল গ্রেপ্তার হওয়া নিয়ে উনি ভীষণ চিন্তিত। আপনি কি তার সাথে একটু কথা বলবেন? সে বলল, আচ্ছা আমি দেখছি কি করতে পারি। ভেতরে আমি ভোলগাকে বসে থাকতে দেখি। তার গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। তার চোখ হতাশায় ভরা ছিল।
ওহ ডক্টর হাতন, আপনাকে ওকে সাহায্য করতেই হবে। ও নির্দোষ। ও পার্সন উইগারকে কখনো খুন করতে পারে না। পার্সন আমাদের বন্ধু ছিলেন। সে অন্যায় করে বলল। শান্ত হন। আমি তার হাত দুটো ধরে বললাম, আমরা সাহায্য করার জন্য যা যা করতে পারি করব। আপনি কি থানায় যাবেন? কেউ কেউ বলছে ওকে নাকি গণপিটুনি দিয়ে মেরে ফেলা হতে পারে। এখানে এমনটা হবে না, আমি তাকে আশ্বস্ত করি। কিন্তু আমার মনে গৃহযুদ্ধের পরের একটা সময়ের কথা না এসে পারল না, যখন এই শহরে জিপসিদের সাথে ভ্রমণকারী এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মারা হয়েছিল। আমি গিয়ে ওর সাথে কথা বলবো। ভোলগাকে এপ্রিলের কাছে রেখে আমি থানার দিকে এগিয়ে যাই। শেরিফ লেন্স সেখানে ছিলেন, সাথে মিনি হাসকিন্সও। খুব একটা সুখের দিন কাটছে না, তাই না? আমি মিনিকে বললাম। তা তো বটেই। তিনি উত্তর দিলেন, বন্দির সাথে দেখা করতে এসেছেন? আমি এটা জানতে চেষ্টা করছি যে ওরা কবে আমার জমি থেকে উঠবে। আজ সকালে আমি ওদের শিবিরে গিয়েছিলাম, আর ওরা শুধু এটুকুই বলল যে কারাঞ্জাই ওদের নেতা, আর ওর কথা ছাড়া ওরা যেতে পারবে না। আমি তো ভেবেছিলাম আপনি ওদের থাকার অনুমতি দিয়েছেন। এটা তো পার্সন উইগারকে খুন করার আগের কথা। তিনি তীক্ষ্ণভাবে বললেন, আমি কারাঞ্জের সাথে কথা বলতে চাই। আমি শেরিফকে বললাম। এটা স্বাভাবিক পদ্ধতি নয়। লেন্স বললেন, কাম অন শেরিফ। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে চাবিগুলো তুলে নেন এবং আমাকে সেলের দিকে নিয়ে চলে। কারাঞ্জা তার বাঙ্কের ধারে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। আমাকে দেখে সে একটু উজ্জ্বল হয়ে ওঠে, যেন কোনো বন্ধুকে পেয়েছে। ডাক্তার, আপনি কি এখানে আমাকে বের করতে এসেছেন? 5 মিনিট। লেন্স আমাকে ওর সাথে সেলে তালাবন্ধ করতে করতে বললে, কারাঞ্জা, আমি এসেছি কারণ তোমার স্ত্রী আমাকে আসতে বলেছে। কিন্তু আমি যদি সাহায্য করতে চাই, তাহলে তোমাকে আমায় বলতে হবে ঠিক কি ঘটেছিল। আমি তো সত্যি কথাই বলেছি, আমি পার্সন উইগারকে খুন করিনি। তাহলে বাকি সবাই চলে যাওয়ার পরেও তুমি বেলরুমে কি করছিলে? সে তার লম্বা কালো চুলগুলো পেছনে সরায়। আপনি কি বুঝবেন? আমি থেকে গিয়েছিলাম কারণ পার্সনের প্রতি আমার শ্রদ্ধা জন্মেছিল। তিনি আমাদের স্বাগত জানিয়েছিলেন যখন আর কেউ জানায়নি। আমি ওনার সাথে একা কথা বলতে চেয়েছিলাম। কি হয়েছিল? বাকিটা চলে যাওয়ার পর উনি নিচে নেমে গেলেন। আমি ওনার দরজার খিল দেওয়ার শব্দ শুনতে পাই। তারপর উনি দ্রুত উপরে ফিরে আসেন। আমি একটা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেয়ে ঘুরে তাকাই, আর দেখি উনি মেঝেতে পড়ে গেলেন। তুমি আর কাউকে দেখোনি? কাউকে না। সে দৃঢ়ভাবে বলল, ওনাকে কি আগেই নিচে গির্জার মধ্যে ছুরি মারা হয়ে থাকতে পারে? ওই ছুরিটা শরীরে গাঁথা থাকলে উনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারতেন না। উনি সাথে সাথেই মারা যেতেন। কারাঞ্জা জোর দিয়ে বলল, আর ছুরিটার ব্যাপারে কি? তুমি স্বীকার করেছো যে ওটা তোমার? হ্যাঁ, ওটা আমার। আমি ওটা আমার কোটের নিচে রাখতাম, কিন্তু প্রার্থনা সবার পর ভিড়ের মধ্যে কেউ নিশ্চয়ই ওটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল। যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছে। তোমার অলক্ষ্যে? এটা বিশ্বাস করা কঠিন। এটাই সত্যি। সে শান্তভাবে বলল, পার্সন উইগারকে কেউ কেন খুন করতে চাইবে? আমি জিজ্ঞেস করলাম। কারাঞ্জা লোয়ারা একটা ম্লান হাসি দিয়ে তার হাত দুটো মেলে ধরে। একজন জিপসির উপর দোষ চাপানোর জন্যে, বলল সে, যেন এটাই ছিল সবচেয়ে সহজ উত্তর। আমি যখন গির্জার দিকে ফিরে যাচ্ছিলাম তখন তুষারপাত থেমে গিয়েছে। আমার পকেটে ছিল সেই রত্নখচিত ছুরিটা যা দিয়ে পার্সন উইগারকে খুন করা হয়েছিল। এর জমকালো বাটে আঙুলের ছাপ পাওয়ার কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়ার পর শেরিফ ওটা আমাকে দিয়েছিলেন। আমি একটা পরীক্ষার জন্যে ওটা ব্যবহার করার পরিকল্পনা করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে বেলরুমের জানলার চারপাশের মুরগির খাঁচার জালের মধ্যে দিয়ে ছোড়াটা ছোড়া যেত কিনা। যদি তাই হয় তাহলে হয়তো এটা ব্যাখ্যা করতে পারতো যে খুনটা কিভাবে হয়েছিল। কিন্তু বেলরুমে আবার উঠে থিওরিটা পরীক্ষা করার পর দেখলাম যে এটা সম্ভব নয়। বাটের কাছে ছোড়াটা এত চওড়া ছিল যে জালের মধ্যে দিয়ে তা গলানো যেত না, যতই কোনাকুনি করে চেষ্টা করা হোক না কেন। এর ফলে কারাঞ্জা লোয়ারাই আবার একমাত্র সন্দেহভাজন হয়ে রইল। কিন্তু ওকে যখন আমরা খুঁজে পেয়েছিলাম তখন ওর আতঙ্ক আর বিহ্বলতার মধ্যে এমন কিছু একটা ছিল যা আমার মনে খটকা সৃষ্টি করছে। আমি বেলরুমের সিঁড়ি দিয়ে নেমে এসে ভাবতে ভাবতে গির্জার চারপাশে ঘুরে বেড়ালাম। বাইরে আমি যখন বরফে ঢাকা উঠোনটা আড়াআড়িভাবে পার হচ্ছিলাম তখন বরফের মধ্যে একটা জিনিস আমার চোখে পড়ল। এটা ছিল একটা সাদা সারপ্লিস, ঠিক যেমনটা পার্সন উইগার বড়দিনের প্রার্থনা সবার সময় পড়েছিলেন। ওটা একটা গাঢ় লাল রক্তের দাগ আর নিচের দিকটা ছেঁড়া ছিল। আমি ওটার দিকে তাকিয়ে রইলাম, তারপর তাকালাম উঁচু চূড়াটার দিকে।
মাথায় তখন চিন্তা ঘুরপাক খাচ্ছে। জেলে ফিরে দেখি শেরিফ লেন্স কারাঞ্জাকে অন্য শহরে সরিয়ে ফেলার কথা বলছে। গণপিটুনির কথা উঠছে। তিনি গম্ভীরভাবে বললেন, আমার মনে হয় না এমনটা হবে, কিন্তু আমি ঝুঁকি নিতে পারি না। শেরিফ, আমি বললাম, সেদিন আপনি বড়দিনে পার্সন উইগারের সাথে এত জরুরিভাবে কথা বলতে চেয়েছিলেন কেন? কারণটা যাই হোক না কেন সেটা বলুন, ওটা গুরুত্বপূর্ণ। লেন্স ইতস্তত করলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললে, হার্টফোর্ড পুলিশ ওর ব্যাপারে আমাকে একটা রিপোর্ট পাঠিয়েছিল। জানা গেল উনি আসল পার্সন ছিলেন না। হার্টফোর্ডে উনি বহু বছর ধরে পার্সন সাজার ভান করছিলেন, যতক্ষণ না লোকেরা ওর আসল পরিচয় ধরে ফেলে। ওরা বলেছে উনি হয়তো জালিয়াতি করছিলেন, বা তার থেকেও খারাপ কিছু। আমি হতবাক হয়ে যাই। আপনি আমাকে এটা আগে কেন বলেননি? লোকটা তো মারা গেছে। লেন্স উত্তর দিলেন, এখন ওর নাম খারাপ করার কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। এই সময় উইস্টেস কেরি আর একদল লোক এসে অফিসে ঢুকে পড়ায় আমাদের কথোপকথন মাঝপথে থেমে যায়। আমি উঠে দাঁড়াই। শুনুন, আমি বললাম, আমি জানি পার্সন উইগারকে কে খুন করেছে। খুনি ওই জিপসিটা নয়। লোকগুলো আমার দিকে তাকিয়ে থাকে। কি বলতে চাইছেন? কেরি জানতে চাইল। ভয়ই ওকে মেরেছে। আমি ব্যাখ্যা করলাম। পার্সন উইগার যখন দেখলেন শেরিফ ওর দিকেই আসছে, তখন উনি আতঙ্কিত হয়ে পড়ে। উনি বুঝতে পেরেছিলেন যে ওর গোপন রহস্য ফাঁস হয়ে গেছে এবং পার্সন সেজে থাকার দিন শেষ। সেই কারণেই উনি গির্জার ভেতরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বেলরুমে উঠে গিয়েছিলেন। এবং যখন উনি পালানোর কোনো পথ দেখলেন না, তখন জিপসিটার ছোটাটা নিয়ে নিজেকেই ছুরিকাঘাত করেন। লোকগুলো সন্দিহান ছিল, কিন্তু আমি তথ্যগুলো সাজিয়ে বললাম ওখানে আর কেউ ছিল না। আর কারাঞ্জা লোয়ারার পক্ষে এটা করা সম্ভব নয়, কারণ তার পুরনো এক আঘাতের জন্যে ডান হাত দিয়ে কাউকে ছুরিকাঘাত করা তার পক্ষে অসম্ভব ছিল। আর ক্ষতের স্থান দেখে বোঝা যায় এটা কোনো ডানহাতি লোকেরই কাজ, যদি না এটা আত্মহত্যা হয়। কিছুটা বোঝানোর পর তারা সত্যিটা মেনে নেয়। পরদিন সকালে কারাঞ্জাকে ছেড়ে দেওয়া হলো এবং শেরিফ নিজে তাকে গাড়ি করে জিপসিদের শিবিরে ফিরিয়ে দিয়ে এলে। সেদিন পরে আমি নিজেই শিবিরে যাই। ভোলগা কৃতজ্ঞতাপূর্ণ হয়ে দৌড়ে আমার সাথে দেখা করতে আসে। তোমার স্বামীকে ডেকে আনো, আমি বললাম। কারাঞ্জা বেরিয়ে আসতে আমি তাদের দুজনকেই অবাক করে দিই। আমি হাত বাড়িয়ে তার লম্বা কালো চুলটা টেনে খুলে ফেললাম। ওটা একটা পরচুলা ছিল। ওটার নিচে সে প্রায় টাক মাথা, এবং তারপর টেনে খুলে দিলাম ওর গোফটা। তুমি আমাকে একটা জিনিস শিখিয়েছ, আমি তাকে বললাম। মানুষ কিভাবে তাদের আসল পরিচয় লুকায় সে সম্পর্কে, তা সে জিপসি হোক বা শহরের লোক। ঠিক আছে ডাক্তার, কারাঞ্জা বলল। তাহলে আমি সামান্য ছলনার আশ্রয় নিয়েছিলাম। আমি একটা পরচুলার নকল কোফ পরি বলে কি আপনি আমাকে আবার গ্রেফতার করবেন? আপনি কি এখন বলতে চাইছেন যে আমি পার্সন উইগারকে খুন করেছি? আমি মাথা নাড়লাম। না কারাঞ্জা, এতে প্রমাণ হয় না যে তুমি উইগারকে খুন করেছো, কিন্তু এটা প্রমাণ করে যে ভোলগা করেছে। ভোলগা আতকে উঠে এমনভাবে পিছিয়ে যায় যেন আমি ওকে মেরেছি। এই লোকটা মানুষ নয়, সে তার স্বামীকে বলল। ও কিভাবে জানতে পারলো? চুপ। কারাঞ্জা হুকুম দিল। সে আমার দিকে ঘোরে। আপনি এটা কেন বলছেন? আমি জানি তুমি উইগারকে খুন করনি, আমি ব্যাখ্যা করলাম। কিন্তু শেরিফ শুধু তাকে জেরা করতে চেয়েছিলেন বলে যে উইগার আত্মহত্যা করবেন, এটা আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করিনি। তবু উনি আমাদের দেখে পালিয়েছিলেন, ওটাই ছিল আসল সূত্র। সেজন্যই অপরাধটাকে অসম্ভব বলে মনে হচ্ছিল। গির্জার উঠোনটা ঘুরে দেখার সময় আমি এটা খুঁজে পাই। আমি আমার কোটের ভেতর থেকে রক্তমাখা সার্প্লিসটা বের করলাম। এতে কি প্রমাণ হয়? কারাঞ্জা জিজ্ঞেস করল। যেখানে ছুরিটা ঢুকেছিল সেই ছেঁড়া জায়গাটার রক্তটা দেখো। পার্সন উইগার যখন ছুরিকাহত হন তখন এটা পড়েছিলেন, কিন্তু শেরিফ আর আমি যখন ওকে গির্জার দরজায় দেখলাম তখন ওনার পরনে এটা ছিল না। আমাদের কি এটা বিশ্বাস করতে হবে যে উনি বেলরুমে উঠে সার্প্লিসটা পরে নিজেকে ছুরিকাঘাত করেন, তারপর আবার সেটা খুলে লুকিয়ে রেখে তারপর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন? আর এইসব কিছুই আমাদের দরজাটা ভেঙে ফেলার আগে? অবশ্যই না। আমি একটু থেমে আবার বললাম, তাহলে একমাত্র অন্য ব্যাখ্যাটা কি হতে পারে? যদি বেলরুমের দেহটা উইগারের হয়ে থাকে, তাহলে দরজায় আমরা যাকে দেখেছিলাম সেটা উনি ছিলেন না। সেই ব্যক্তিটি পালিয়ে গিয়েছিল কারণ শেরিফ আর আমি আরেকটু কাছে গেলেই বুঝে যেতাম যে ওটা মোটেই উইগার নয়। আমার কথা বলতে বলতে ভোলগার মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করতে শুরু করেছে। উনি যদি উইগার না হন তাহলে কে?
আলখাল্লা পরার লোকটা দৌড়ে বেলরুমে উঠে গেল। আমরা যখন পিছু নিলাম তখন উপরে দুজনকে পেলাম, উইগারের মৃতদেহ আর তুমি, কারাঞ্জা। যদি আলখাল্লা পরা লোকটা উইগার না হয় তাহলে সেটা তুমিই ছিলে। কারাঞ্জা শান্তই রইল। এটা একটা মজাদার অনুমান। এটা অনুমানের চেয়েও বেশি। আমি খেয়াল করেছিলাম যে তুমি আর উইগার প্রায় একই মাপের। দূর থেকে তোমার কালো চুল আর গোফি ছিল একমাত্র আসল পার্থক্য। কিন্তু তারপর আমার একটা কথা মনে পড়ল। 2 সপ্তাহ আগে আমি তোমার ছোট চুলের নিচে কানের দুল দেখেছিলাম। পরে যখন আমি তোমার সেলে দেখা করতে যাই তখন তোমার চুল হঠাৎ করে কান ঢাকার মতো লম্বা হয়ে গিয়েছিল। এত দ্রুত চুল গজানো সম্ভব নয়, তাই আমি জানতাম তুমি একটা পরচুলা পরেছিলে। চুলটা যদি নকল হয় তাহলে গোফটাও সম্ভবত নকল ছিল, তোমার ছদ্মবেশের একটা অংশ। কারাঞ্জা মাথা নাড়ে। আপনি দেখিয়েছেন যে আমি এক মুহূর্তের জন্য উইগার সাজার ভান করেছিলাম, কিন্তু আপনি এটা প্রমাণ করতে পারেননি যে ভোলগা ওকে খুন করেছে। তুমি ভোলগা সাজার ভান করেছিলে কেন? আমি জিজ্ঞেস করলাম। দূর থেকে শেরিফ আর আমি শুধু উইগারের চশমা পরা আলখাল্লা গায়ে একটা লম্বা লোককে দেখেছিলাম। আমরা যদি পিছু না নিতাম তাহলে ভাবতাম যে জিপসিরা গির্জা থেকে চলে যাওয়ার পরেও উইগার বেঁচে আছে। কিন্তু তুমি দুটো ভুল করেছিলে। প্রথমত, তুমি দরজার চৌকাঠে ধাক্কা খেয়েছিলে কারণ তুমি ওর চশমায় অভ্যস্ত নও। দ্বিতীয়ত, গতকাল সেলে তুমি উইগারের দরজায় দাঁড়িয়ে থাকার বর্ণনা দিয়েছিলে, এমন একটা দৃশ্য যা তুমি পুরো সময়টা বেলরুমে থাকাকালীন দেখতে পেতে না। আমি ভোলগার দিকে ঘুরলাম। গির্জা থেকে শেষ জিপসি হিসেবে তুমিই বেরিয়েছিলে। তুমি ছিলে উইগারের সাথে একা, তুমি, কারাঞ্জার স্ত্রী, এবং ওর ছোড়াটা তোমার কাছে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ওটা কি তোমার মোজার মধ্যে লুকানো ছিল ভোলগা? মেয়েটা মুখ ঢেকে পেলে হাত দিয়ে। উনি চেষ্টা করছিলেন। আমি জানি, আমি নরম সুরে বললাম। উইগার আসল পার্সন ছিলেন না, আর মহিলাদের প্রতি তার আগ্রহের কারণে আগেও তিনি সমস্যার সৃষ্টি করেছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন তুমি মুখ খুললে কেউ তোমাকে বিশ্বাস করবে না। তুমি নিজের আত্মরক্ষা করেছিলে। তারপর কারাঞ্জাকে এসে সবটা জানাও। কারাঞ্জা এগিয়ে এলো। ওরা একজন পার্সনের কথার উপরে ওর কথা কখনো বিশ্বাস করতো না। আমি ওকে ওয়াগনগুলোর সাথে পাঠিয়ে দিই, আর এমনটা দেখানোর চেষ্টা করি যেন উইগার তখনও বেঁচে আছে। তুমি ওর আলখালাটা পড়েছিলে, আমি বললাম, কারণ ওটা রক্তটা লুকিয়ে রেখেছিল। কিন্তু সাদা সারপ্লিসটা পরতে পারোনি, নইলে রক্তটা দেখা যেত। উইগারের শরীরে আলখালাটা আবার পরিয়ে দেওয়ার সময় তোমার হাতে প্রায় ছিলই না। কারাঞ্জা দীর্ঘশ্বাস ফেলল। আমার দুর্বল হাতটা দিয়ে কাজটা করা কঠিন ছিল, কিন্তু আপনারা যখন দরজা ভেঙে ঢুকলে ঠিক তখনই আমি কোনো মতে দেহটাকে পোশাক পরাতে পেরেছিলাম। আপনি কি এখন শেরিফকে ডাকবেন? আমি বরফের মধ্যে খেলতে থাকা ওদের ছেলের দিকে তাকাই। গভীরভাবে ভাবলাম কিছু। তোমাদের ওয়াগনগুলো গুছিয়ে নাও, আমি অবশেষে বললাম। সূর্যাস্তের আগেই নর্থমন ছেড়ে চলে যাও, আর ফিরে এসো না। কিন্তু কারাঞ্জা কিছু বলতে যাচ্ছিল। উইগার ভালো লোক ছিল না, আমি বললাম, কিন্তু ওর মরে যাওয়াটা উচিত ছিল কিনা আমি জানি না। আমি শুধু এটুকুই জানি যে তোমরা যদি এখানে থাকো তাহলে হয়তো আমার মন বদলে যেতে পারে। ভোলগা আমার কাছে এগিয়ে এলো। আমরা আপনার কাছে ঋণী হয়ে থাকব। আমি মাথা নাড়লাম। এটাকে একটা বড়দিনের উপহার হিসেবে ভেবে নাও। যাও এবার, বরফের মতো গলে যাওয়ার আগেই চলে যাও। 1 ঘন্টা পর তাদের ওয়াগনগুলো দক্ষিণের দিকে রওনা দেয়। শুনছিলেন এডওয়ার্ড ডি হচের কাহিনী দ্য প্রবলেম অব দ্য ক্রিসমাস টিপল। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। কোনো গল্পের সাজেশন থাকলে সেটাও লিখতে পারেন। সামনের সপ্তাহে ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।